মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সামনে বিপুলভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী শক্তি পাণ্ডে জিতবেন। এই পরিস্থিতিতে রবিবার 7ই জুলাই রাত 11:30টায় বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে আমাকে ফোন করেছিলেন। তো এই যে ফোন করা, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটে মানিকতলায় 4 সদস্যের যে কোর কমিটি তৈরি করে দিয়েছেন, আমি তার সদস্য এবং নির্বাচন পরিচালনায় এই কমিটির আহ্বায়ক। আমাকে ফোন করছেন কে? বিজেপির প্রার্থী কল্যাণ চৌবে। গণতন্ত্র, সৌজন্য, ফোন করতে পারেন, সহযোগিতা চাইতে পারেন, কিন্তু সে কথার পর কল্যাণবাবু তো AIF এর সভাপতি ফুটবলের, তিনি আমায় বলছেন আমি যদি তাকে সাহায্য করি তাহলে তিনি আমায় খেলার জগতে রাজ্য বা জাতীয় স্তরে বড় পদ দেবেন। আমি এখন মোহনবাগানের সহ সভাপতি, তো তিনি ভেবেছেন আমাকে বড় পদ দিলে আমাকে দিয়ে দলের অন্তর্ঘাত করানো যাবে। এটা অত্যন্ত কুরুচিকর, নিম্নমানের, সংকীর্ণ, একটা বাজে মানসিকতা। প্রতিপক্ষের কাছে সহযোগিতা চাওয়া যেতে পারে, খেলার মাঠের সৌজন্যের পূর্ব পরিচয়, কিন্তু তার সঙ্গে এই যে ঘুষ দেওয়ার প্রবণতা, আপনি মনে করলে আমি আপনাকে জাতীয় স্তরে, আপনি AIF এর সভাপতি বলে কুণাল ঘোষ, আজ মনে রাখবেন কেন্দ্রীয় সরকার আমাকে টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছিল। আমার জীবনের অনেক ঝড়জলের পর আমি প্রত্যাখ্যান করেছিলাম। আমি বলছি অত্যন্ত খারাপ মানসিকতা বিজেপির এই প্রার্থী, এবং বিজেপির এই হচ্ছে হাল, গোহারা হারবে। সেই জন্য তৃণমূলের কোর কমিটির কনভেনারকে বলছি আপনি আমাদের সাহায্য করুন, আপনাকে বড় পদ দেব। এটা তো ঘুষ দেওয়ার চেষ্টা। আমি ওই অডিওটা, ওই অংশটা সকলের জন্য দিয়ে দিলাম। আর অতীতে উনি একটা অত্যন্ত অন্যায় কাজ করেছিলেন, সেগুলো স্বীকার করেছেন। সেই অংশটা আজকে দিচ্ছি না, শুধু ওই অংশটা আপনাদের দিয়ে দিলাম। এই বিজেপি আর এই প্রার্থী হারার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছিল, ভোট আটকে রেখেছিল মামলা করে। এখন যখন দেখছে গোহারা হারবে, তখন এইসব হচ্ছে ঘুষের অফার, এদের একটা ভোট দেবেন না। ধরুন আমার কাজ এখন খুব সত্যি কথা বলতে কি আপনাকে বা আপনার দলকে কতটা ভোটে হারানো যায়, এবার মানুষ কি করবেন সে তো মানুষের বিষয়, কিন্তু আমার কাজ এখন যেটা দল বা নেত্রীও দিয়েছেন সেটা হচ্ছে সিটটাকে জিতিয়ে আনা। কুণালদা, আপনার কাছে খুব অনুরোধ করছি, আপনি আমার একদম নিবেদন স্বরূপ অনুরোধ করছি, যদি কোথাও মনে হয় একটা উপনির্বাচনে তো আপনার সরকার গড়বে না, ভাঙবে না, যদি কোথাও মনে হয়, সেটাই মানুষকে বলছি, একটা সরকার গড়বে না, ভাঙবে না, কিন্তু সেই কারণেই যখন বিধায়ক চুজ করবেন তাহলে সরকারি পক্ষের লোককে করুন, যাতে এলাকায় আরও ভালো করে কাজ করে। এটা আমরা বক্তৃতাতেও বলছি, আমাদের লাইনও সেটাই। না, আমি আপনার কথাটা শুনলাম আর কি। না, আমি ঠিক, আপনি যা বলেছেন ঠিক বলেছেন, কিন্তু আমি যদি এখান থেকে বিধায়ক হতে পারি, আমার মনে হবে যে সেখানে আপনার একটা বৃহৎ ভূমিকা থাকবে। তাহলে তো আবার আরেক সর্বনাশ হবে, না হতে পারলে তো আবার এই বৃহৎ ভূমিকাটা সেক্ষেত্রেও খেয়াল থাকবে, এ তো আরেক সর্বনাশ, তাই না? দেখুন, দেখুন কথায় তো চলতে থাকবে। না, ঠিক আছে, ঠিক আছে, খেলাধুলার মধ্যে একদম ঠিক আছে, এটা হতেই পারে, আপনি লড়েছেন, দেখা যাক, বাকি আবার কথা হবে ভবিষ্যতে। আমি বলি যে যদি কৃতজ্ঞতা স্বরূপ, না যদি ভবিষ্যতেও কখনো খেলাধুলায়, সে সর্বভারতীয় পর্যায়ে হোক কি রাজ্য পর্যায়ে হোক, কোথাও আপনার মনে হয়, আমি আপনাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করব। থ্যাঙ্কস, আপনি বলেছেন, আমার খুব একটা ওসবে আগ্রহ নেই, তবে ঠিক আছে, ভালো থাকবেন, পরে কথা হবে। আপনি একটা অফার দিয়েছেন যে জাতীয় এবং রাজ্য স্তরে কোনো খেলার জায়গায় জায়গা করে দেবেন, এরকম প্রলোভন দেখিয়েছে, যাতে উনি তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। দেখুন, কথাটা বরং উল্টো। কিছুদিন আগে উনি আমার কাছে এক মিডিয়েটারের মাধ্যমে প্রস্তাব পাঠান, উনি বিজেপিতে যোগ দিতে চান, এবং সেখান থেকে এই কথোপকথন শুরু হয়। আমি অবাক হয়ে যাই, যে সময় বিজেপি কলকাতায় সিট পায়নি, সেই সময় উনি বিজেপিতে যোগ দিতে চান। সেই প্রেক্ষিতে কথা হয়, এবং উনি এই মাসের শেষের দিকে পশ্চিমবাংলার বাইরে কোথাও মিটিং করতে চান। এইরকমভাবে এই কথার
শুরু হয়। স্বাভাবিকভাবে আমি ভোটে প্রার্থী হয়ে দাঁড়িয়েছি। আমার এবং যে কোনো প্রার্থীর কাজই হলো যে সকলের কাছে ভোট চাওয়া এবং ভোটে জেতার জন্য মানুষের কাছে পৌঁছানো। এই প্রেক্ষিতে আমি বলেছিলাম যেটা আপনারা শুনেছেন, কিন্তু যে কথা উনি বলছেন যে আমি কোনো প্রস্তাব বা ঘুষ তাকে দিতে চাইনি, এই কথাগুলো আংশিকভাবে রাখা হয়েছে। যদি পুরো ভিডিওটা পুরো অডিও যদি শোনা হয় বোঝা যাবে উনি একটা সময় আমার বাড়িতে প্রায়শই আসতেন 2019-এর লোকসভার পরে। তখন উনি বিজেপিতে যোগ দেওয়ার জন্যই আমার কাছে এসেছিলেন। সেই সময়ও রাজ্য সভাপতি এবং সংগঠন মন্ত্রীর সাথে তিনি আমার মাধ্যমেই পরিচিত হয়েছিলেন। সে সময় পার্টি তাকে নিতে চাই, তবুও উনি আমার বাড়িতে আসতেন। এই কথায় আমি উল্লেখও করি যে আমার একটা বই রিলিজ হয় বইমেলাতে। সেই বইমেলাতে বই রিলিজের সময় উনি উপস্থিত ছিলেন। তো বিভিন্ন পুরনো বিষয় ছিল যে কখনো তিনি যদি বিপদে পড়েছেন, তিনি দল বদলের জন্য বিজেপিতে আসতে চেয়েছেন। বর্তমানে একই অবস্থা হয়েছে। সেই জায়গা থেকে আমি যত লোককে চিনি, কারণ কেবলমাত্র আমার কলকাতা শহরে পশ্চিমবাংলায় একজন রাজনৈতিক প্রার্থী হিসেবে নয়, তার বাইরেও আমার পরিচয় রয়েছে এবং অনেক মানুষকে আমি চিনি তাদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে। খেলাধুলার কারণে অনেক লোককে চিনি যারা ভিন্ন রাজনৈতিক দল করেন। তাদের সকলের কাছেই আমি আমার মতো করে প্রস্তাব রেখেছি, আমার মতো করে অনুরোধ রেখেছি যে যদি তারা মনে করে একজন খেলোয়াড় হিসেবে, একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে যদি এই ভোটে আমি যে দাঁড়াচ্ছি তাদের যদি কোনো রকম সাহায্য আসে, তো আমার মনে হয় আমার জায়গায় যে কোনো প্রার্থী যদি থাকেন সে প্রার্থী তার পরিচিত লোকেদের ফোন করবেন বা যোগাযোগ করবেন, তাদের সহযোগিতা চাইবেন। এতে অপরাধের কিছু রয়েছে বলে আমি মনে করি না। কুণাল ঘোষ 2019 সালে প্রথম আসতে চেয়েছিলেন বিজেপিতে, তারপরে 5 বছর পর ফের প্রস্তাব। এই কিছুদিন আগে উনি বিজেপিতে আসতে চেয়েছেন এবং আমি আপনাকে বলে দিচ্ছি খুব দায়িত্ব নিয়ে এই মাসের শেষের দিকে উনি পশ্চিমবাংলার বাইরে মিটিং করবেন বিজেপিতে যোগ দেওয়ার জন্য, এবং তিনি কি পরিকল্পনা করছেন সেই তার আংশিক কিছু বিষয় তিনি আমাকে উনি বলাতে আমি ফোন করেছি। আমি যে ফোন করেছি ওনাকে ওই দিন রাত 10:30টার সময় উনি ফোন করতে বলেছিলেন। প্রথমে কোথাও প্রচারে ছিলেন, ফিরবেন, তারপর ঘরে ফিরে ফোন নেবেন, তারপর উনি বলেন যে 11টার সময় ফোন নেবেন। তো ওনার কথাতে, ওনার পরামর্শে আমি ওনাকে ফোন করেছি, কিন্তু ফোন রেকর্ড করার অভ্যাস আমার নেই। সেহেতু উনি ফোনে আমার সাথে কি কথা বলেছেন সেই যদি সমস্ত জিনিস রেকর্ড করা থাকতো তাহলে আমি আসল বিষয়টা আপনার কাছে রাখতে পারতাম। আর এর বাইরে আমার মনে হয় এটা আপনারা দেখতে পারবেন। হয়তো এখন এই ঘটনার জন্য এই মাসের শেষে উনি যাবেন না, কিন্তু মাস দুয়েক বাদেও যদি যান এবং বিজেপিতে আসার জন্য উনি প্রস্তাব নিয়ে আসেন, আমি অন্ততপক্ষে অবাক হব না, কারণ আমার কাছে উনি প্রস্তাব দিয়েছেন বিজেপিতে আসতে চান। সপ্তাহখানেক আগে। ফোনে না, উনি মধ্যস্থতাকারীর মাধ্যমে, ফোনে নয়। কারোর মাধ্যমে বলেছেন যে উনি বিজেপিতে আসতে চান, যদি কোনো কারোর সাথে বসানো যায়, কারোর সাথে কথা বলা যায়, দেখতে। মধ্যস্থতাকারী কে ছিলেন সেটা আমি স্বাভাবিকভাবে এটা বলা উচিত না। না, তার মাধ্যমেই কথা বলেছি। আমি যে তার সাথে কথা বলেছি সে কথা এইটুকুই ছিল যে ঠিক আছে, যদি উপনির্বাচনে, স্বাভাবিকভাবে আপনি শুনেছেন যে উপনির্বাচনে যদি আমি কোনো রকম সহযোগিতা পাই, আমি এখানে প্রত্যেকের বাড়িতে গেছি এবং প্রত্যেকের বাড়িতে সে সিপিএম করে না কংগ্রেস করে না অন্য কোনো দল করে সেটা দেখিনি, কিন্তু প্রত্যেকের বাড়িতে গেছি, হাত জোর করে তাকে অনুরোধ করেছি যে যদি মনে করেন ভোট দেবেন, যদি মনে করেন পরিচিত লোকেদের বলবেন ভোট দেওয়ার জন্য, এবং যদি মনে করেন আপনি অন্য দলের আদর্শে বিশ্বাসী হতে পারেন কিন্তু ব্যক্তি কল্যাণ চৌধুরী যদি চেনেন আপনি, তো ব্যক্তি কল্যাণকেও আপনি সাহায্য করতে পারেন, ভোট দিতে পারেন। এইভাবে আমি মানুষের কাছে পৌঁছেছি। কিন্তু এই খেলার জগতে জাতীয় বা রাজ্য স্তরে কোনো ব্যবস্থা করে দেওয়া হবে, এই প্রলোভন যে অভিযোগটা কুণাল ঘোষ করছেন, এইটা নিয়ে কি? এটা এডিট করা হয়েছে, এটা আমি বলি। মানে জাতীয় বা রাজ্য মানে ওই যে অফারটা শোনা যাচ্ছে আর কি, যে অডিও ক্লিপে যেখানে আপনি বলছেন যে উনি যদি চান তাহলে কোনো সুযোগ দিতে পারেন জাতীয় বা রাজ্য স্তরে, বলেননি। মানে আপনার ভয়েস তাহলে কোনো রকম ভাবে
ডিস্টার্ব করা হয়েছে। ডিস্টার্ব, এবং ওটা আংশিক ভিডিও, পুরো ভিডিও না, এই পুরো অডিও না, পুরো অডিওটাতে এই কথাগুলোই রয়েছে যে আপনি আমার বাড়িতে আসতেন। হ্যাঁ, আমি আপনার বাড়িতে আসতাম। উনি বইমেলাতে আমার বই উদ্বোধন ছিলেন। তো সব বিষয় এবং কিছু কিছু জায়গায় আমার মনে হয় ডক্টর করা হয়েছে। আপনার কি মনে হয় যে কুণাল ঘোষ তিনি আপনার হয়ে কাজ করতে পারতেন, এরকম আপনার কোনো জায়গায় ভরসা হয়েছিল? না, যে কারণে আমি অসংখ্য লোককে ফোন করেছি, অসংখ্য লোককে, এবং তিনি কোন দলের সেটা না দেখেই ফোন করেছি। কারণ রাজনীতিতে আসার আগেও অনেক মানুষকে আমি চিনি বা আমাকেও অনেকে চেনেন। সেই পরিচয় থেকে আমি তাদের কাছে অ্যাপ্রোচ করেছি, তারা বিভিন্ন রাজনৈতিক দলের। কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, একটা জায়গায় হতে পারে যে আপনি প্রার্থীকে ব্যক্তিগতভাবে চেনেন। অনেক লোক রয়েছে আমাকে গত 25-30 বছর ধরে চেনে, অনেক লোক রয়েছে, এবং তারা বিজেপি করেন না, বিজেপির আদর্শে বিশ্বাসও নয়, অন্য রাজনৈতিক দল করেন। তবু তাদেরকে বলেছি যে যদি মনে করেন যে এই পুরনো পরিচয়ের থেকে আপনি কল্যাণকে ভোট দেবেন বা কল্যাণের ক্ষেত্রে কিছু সহযোগিতা করবেন, তারা কেউ বলেছেন যে হ্যাঁ, আমি তো বিজেপিকে ভোট দেবো না, কিন্তু কল্যাণকে ভোট দিতে পারবো। এটা ব্যতিক্রমী হিসেবে। কখনো আমি এরকমও বলেছি যে উপনির্বাচনে হিসেবে সরকার ভাঙা করা লেগে থাকে না, কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা দল আসে বা একজন যদি বিধায়ক আসে যে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে নয়, তো স্বাভাবিকভাবে একটা বিকল্প আদর্শ, বিকল্প চিন্তাধারা নিয়ে আসতে পারে। যদি মানুষ বা আপনার মনে হয় যে ঠিক আছে, আমি আপনার ভোটে নির্বাচিত হচ্ছি, আর 1.5 বছরে আপনি আমার ইয়েতে পারফরমেন্সে খুশি নন, 26-এ আবার নির্বাচন আসছে, আপনি বদলে দিতে পারেন। কিন্তু যদি আপনি সুযোগ দেন কাউকে, 40-42 বছর ধরে এক পরিবার বিধায়ক রয়েছে এই মানিকতলা, তো যদি 42 বছর বাদেও মানুষ একটা পরিবর্তনের কথা না বলে, তাহলে কি করে হবে? আমি পরিবর্তনের কথা, একটা বিকল্প আদর্শের কথা নিয়ে সকলের কাছেই পৌঁছেছি। সেই খেলার জগতের লোক রয়েছে, রাজনৈতিক জগতের লোক রয়েছে, সিনেমা জগতের লোক রয়েছে, বিভিন্ন সিনেমার আমি কখনো না কখনো প্রিমিয়ারে গেছি, তাদেরকেও আমি চিনি। তো তাদেরকে বলছি তোমরা অনেক ইনফ্লুয়েন্সার, যদি তোমাদের মনে হয় কখনো 2-4 জন 5 জন তোমার কথায় ভোট দেবে বা তোমার পাড়া প্রতিবেশী তোমার কথায় ভোট দেবে, তুমি বলে দেবে। তো এইভাবেই করেছি। কিন্তু কুণাল ঘোষ বলছেন যে 7 তারিখ রাত্রি 11:30টার সময় ফোনে কথা হয়েছে, আপনি ফোন করেছেন। 7 তারিখ রাত্রি 11টার সময় উনি আমাকে ফোন করতে বলেছে। 10:30টায় ফোন করার প্রথমে কথা ছিল, 10টা 10:30টায়, তারপর বলা হয় যে উনি পিছিয়ে দিতে। তো 11টার সময় ফোন করতে বলেছে, তো 11টার সময় ফোন করেছে। আমি নিজের ফোন থেকেও ফোন করিনি, আর ফোন আমি নিজে থেকেও করিনি। যেহেতু আমি বললাম যে প্রেক্ষাপট কী ছিল, প্রেক্ষাপট যেহেতু সপ্তাহ 2 আগের একটা প্রেক্ষাপট ছিল, তো আমার মনে হয়েছিল যে আপনি কি ফোনটা করেছিলেন কিসের জন্য? নির্বাচনের জন্য? না, কারণ আমি যখন জানছি যে একটা মানুষ সপ্তাহ 2 বাদে কি সপ্তাহ 3 বাদে আমারই নেতৃত্বের সাথে বসবে পশ্চিমবাংলার বাইরে, এবং সে আমারই দলে আসার কথা চিন্তা করছে, তো সেহেতু আমার মনে হয়েছে যে যদি তাহলে 3 সপ্তাহ বাদে যদি সে আলোচনা করে, 3 সপ্তাহ আগে করলে আমি উপনির্বাচনে লাভ থেকে পেতে পারি। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে কথা হয়েছিল দুজনের মধ্যে আপনাদের ফোনে? মিনিট 10 কথা হয়েছে। তাহলে কুণাল ঘোষ এরকম করলেন কেন? আপনার কি মনে হচ্ছে যে তিনি তো, আপনি বলছিলেন যে বিজেপিতে যোগ দেবেন বলছেন, তাও এরকম একটা ভিডিও লিক করলো যে ডক্টর তো হতে পারে, আপনি বলছেন এখন সেটা উনিই বলতে পারবেন। আমি তো স্বাভাবিকভাবেই ব্যক্তিগতভাবে একটা মানুষের কে কী করলেন, কেন করলেন বলতে পারি না, কিন্তু আমরা সামাজিক জীবনে রয়েছি, আর সামাজিক জীবনে থাকলে আপনি অসংখ্য লোকের সাথে পরিচিত হন, এবং যখন পরিচিত হন নির্বাচনে আপনি সকলের কাছে পৌঁছাবেন। সেখানে কোনো শ্রেণী দেখেন না, ধর্ম দেখেন না, সকলের লিঙ্গ দেখেন না, সকলের কাছে পৌঁছে আপনি চেষ্টা করেন যে সেই মানুষের সমর্থন পেতে। তার সাথে যা আমার কথোপকথন সপ্তাহ 2 আগে যে প্রস্তাব, সেই প্রস্তাবের প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে উনি যখন আসবেন আমাদের পার্টিতে, এরকম উনার ইচ্ছা প্রকাশ করেছেন, তো সেক্ষেত্রে আমার কথা বলতে দোষ কোথায়? এর আগে আপনি একটা টুইট করেছিলেন ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কুণাল ঘোষের সাক্ষাৎ ওনার বাড়িতে আপনি ছিলেন, তো সেই সময় মানে সেইটার কি এটা কি সেই সময় থেকে যোগাযোগ বা সেইটা কি? না, তার আগে থেকে। আমি বলছি 2019-এর লোকসভার নির্বাচনের আগে, পরে নয়। 2019-এর লোকসভা নির্বাচনের আগে উনি বিজেপিতে আসতে চেয়েছিলেন, এবং যে সেই সময় একই বাড়িতে আমাদের রাজ্যের শীর্ষ নেতৃত্ব থাকতেন, তো উনি একাধিকবার আমার কাছে বলেছিলেন যে তিনি যোগ দিতে চান।
এবং শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলিয়ে দিতে, আলাপ করিয়ে দিতে। আর এই যে ঘটনা, এই ঘটনা সেই সময় উত্তর কলকাতা জেলা সভাপতি ছিলাম। উত্তর কলকাতা জেলা সভাপতিতে কারুর বাড়িতে একটা রাতের খাবারের ব্যবস্থা হয়েছিল, আর রাতের খাবারের ব্যবস্থায় আমরা বিজেপির লোকেরা ছিলাম, সেখানে মন্ত্রীও ছিলেন, সেই জায়গায় উনিও উপস্থিত হয়েছিলেন, কারণ উনি একই ফ্ল্যাটে থাকতেন। সেটার সাথে এইটার সম্পর্ক নেই। ওটা ওই ঘটনাটা কি হয়েছিল? আপনি তখন তো বলেছিলেন যে কুণাল ঘোষ গেট ক্র্যাশ করে ঢুকেছেন, সেটা বিষয়টা কি? আমি বলিনি সেটা, আমার মনে হয় সেন্ট্রালি প্রেস রিলিজ ছিল। হ্যাঁ, সেটা আমার বক্তব্য ছিল। সেটা কি হয়েছিল তাহলে? সেক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে যে দেখা হয়েছিল না, সেটা তো আমি বললাম যে উনি এসেছিলেন এবং ওই যে উনি ওই একই ফ্ল্যাটে উনি থাকতেন, আমরা তার নিচের ফ্ল্যাটে কারোর বাড়িতে খেতে গেছিলাম, সেই ফ্ল্যাটে উনি না। দেখুন, উনি করেছেন, আমি কি চাইছি সেটা নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো ভবিষ্যতে, কিন্তু আমার মনে হয়েছে যে এক প্রার্থী হিসেবে আমি অ্যাপ্রোচ করেছি, যে কথা আমি আপনাদেরকে একাধিকবার বলেছি, এবং যে কোনো দলের লোকের কাছে, যে কোনো ধর্মের লোকের কাছে আমি প্রস্তাব দিয়েছি যে তারা যদি মনে করে যে বিজেপিকে ভোট দেবে, বা তারা যদি মনে করে যে আমাকে ভোট দেবে, আমি তাদের কাছে রিচ আউট করছি, কারণ তাদের বাড়িতে আমি পৌঁছতে পারি। অসংখ্য লোকের বাড়িতে আমি পৌঁছেছি ডোর টু ডোর ক্যাম্পেনের মাধ্যমে, ভোটার স্লিপ বিতরণের মাধ্যমে। যাদের বাড়িতে আমি পৌঁছতে পারিনি তাদের কাছে ফোন করেছি, ফোনে পৌঁছানোর চেষ্টা করেছি। বলছেন যে বিজেপি নিশ্চিতভাবে পরাজিত হবে, সেই কারণেই অনৈতিকভাবে এই ধরনের ঘুষের কথা বলছেন। না, আমি আবার বললাম যে কোনো অনৈতিক কথা আমি বলিনি। আপনি পুরো অডিও শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং সেখানে একটা কথাতেও আমি উল্লেখ করেছি যে যদি কলকাতা ময়দানে 4-5 জন ভদ্র লোক খেলোয়াড়, ফুটবল খেলোয়াড় থেকে থাকে, যিনি কখনো কথার খেলাপ করেননি, কখনো কোনো ক্লাবের সাথে মৌখিক চুক্তিতে হ্যাঁ করেছেন, কখনো কথার খেলাপ করেনি, প্রথম 5 জনের মধ্যে আমার নাম অবশ্যই আসবে। এই কথাটাও আমি ওই আলোচনায় বলি, এবং আমার মনে হয় যে কলকাতা ময়দানে যারা ফুটবল দেখেছেন, আমাকে দীর্ঘদিন ধরে দেখেছেন, তারা আমার সম্পর্কে জানেন। কোনো অনৈতিক কথা আমি বলিনি। আমি একজন প্রার্থী হিসেবে আমি এক ভোট চেয়েছি। এই মানিকতলার সমস্ত ভোটারের কাছে আমি পৌঁছেছি, কোথাও শারীরিকভাবে পৌঁছেছি, কোথাও আমি ফোনের মাধ্যমে বলছেন। এআইএফএফ সভাপতি হিসেবে আপনি আপনার পদের অপব্যবহার করছেন, মোহনবাগান সহসভাপতি কুণাল ঘোষকে এই ধরনের অফার করা যায় না। আমি বললাম যে এই দুটো পদই আমাদের আপেক্ষিক পদ, আমাদের তার আগে থেকেই পরিচয় রয়েছে। আজকে মনে করেন আপনি একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক, কিন্তু আমি যদি আপনাকে চাকরি পাওয়ার আগে থেকে চিনি, তাহলে আপনার সাথে সেই সম্পর্কে আমি কথা বলি, এমন না আপনার পদের জন্য আমি কথা বলছি। কখনো আমি এইভাবে কথা বলিনি উনি কোনো একটা ক্লাবের সহসভাপতি বলে, আমি এইভাবেই কথা বলেছি উনি ব্যক্তি, এবং ওই ব্যক্তিকে আমি চিনি, সেই হিসেবে আমি কথা বলেছি। আর আপনি বলছেন যে আপনার ডেজিগনেশন সভাপতির যে জায়গাটা, সেই জায়গাটাও থাকবে না ভবিষ্যতে, এভাবেই উনি বলছেন। এখন দেখুন, উনি কি বলছেন তার উত্তর তো আমি দিতে পারবো না। উনি যেটা বলবেন, উনি সেটা তার দায়িত্ব। নির্বাচনে 24 ঘন্টা আগে এরকম ঘটনা আপনার কি মনে হচ্ছে? মানে কি কারণে এই বিষয়টাকে 24 ঘন্টা আগে চাঞ্চল্যকর একটা তথ্য মানিকতলা নিয়ে, কি মনে হচ্ছে? মানে কি কারণ থাকতে পারে? না, কারণ কিছুই নেই। আমার মনে হয় উনি মনে করেছেন যে একটা ব্যক্তিগত কথোপকথন রেকর্ড করবেন। উনি আমাকে বলেছিলেন যে 11টার সময় ফোন করবেন, এবং স্বাভাবিকভাবেই তিনি ফোন করার আগেই উনি ভেবে রেখেছিলেন যে কথা রেকর্ড করবেন। সেই কারণে তিনি সেই সময় দিয়েছিলেন, এবং সেইভাবেই বিষয়টা এসেছে। আর উনি এটা ফোন যে ফোন যে সর্বসমক্ষে আনবেন, সেটা ভেবেই উনি রেকর্ড করছেন কথোপকথন। কারণ আমরা সাধারণত যখন কারোর সাথে কথা বলি, স্বাভাবিকভাবেই অন্যের কথা রেকর্ড করি না, সেটা সৌজন্যের মধ্যেই পড়ে। আর যদি সৌজন্যের বাইরে আমরা রাজনীতি করি, বা সৌজন্যের বাইরে আমরা আমাদের জীবন কাটাই, তো ভাবতে হবে যে সৌজন্যহীন জীবন চলছে পশ্চিমবাংলায়।
ওনারা কোথাও কি আপনি জিততে পারেন এই একটা মানসিকতা, মানে এই ভয়ে কি এই ধরনের কাজ করলো, মানে আপনি কি মনে করছেন যে আপনার একটা জেতার জায়গা রয়েছে বা যেটার সম্ভাবনা রয়েছে? দেখুন, মানুষের যখন আমি কাছে পৌঁছেছি, বিভিন্ন মানুষ তো সমর্থন করেছেন, মানুষ বলেছেন যে আপনাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি, আর স্বাভাবিকভাবেই তারা পাশে থাকার চেষ্টা করবেন, ভোট দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় মানুষের চাওয়া এবং ভোট বাক্সে তার প্রতিফলনের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য থেকে। আর নির্বাচন লড়ছি আমি জেতার জন্য লড়ছি, এবং জেতার জন্য আমরা যেমন কথা বলি যে সব রকম প্রচেষ্টা আমরা করি জেতার জন্য, অন্ততপক্ষে মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে, সেই মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি।